বাংলা শব্দটাকে ব্যবহার করে ব্যবসা করে যাওয়ার নাম তৃণমূল কংগ্রেস। আচারের শিশি থেকে শুরু করে ভোটের প্রচারের ক্যাপশন পর্যন্ত। তাহলে আমার বক্তব্যটা আসলে একটা সাজানো উন্নত মানের একটা নাটক, তার একটা অঙ্ক চলছে। তিনি অসাংবিধানিক একটি কাজ করছেন, সংবিধান বহির্ভূত একটি কাজ করছেন, এবং সঙ্গে সঙ্গে তিনি যে কাজ করছেন এটা আসলে একটি চরম হিন্দুত্ববাদী কার্যক্রমের একটি অংশ। ম্যানগ্রোভ আপনারা লাগাতে শুরু করুন। ম্যানগ্রোভ আরেকটা হচ্ছে ভেটিঘাস না কি যেন বলে, ভেটিভার, এটা কংক্রিটের থেকেও শক্ত। জলবায়ু পরিবর্তন তো তিনি এবং তার সরকারের আমলে হয়ে গেছে। উনি জবাব দেবেন উত্তরবঙ্গ জুড়ে ওনার আমলে, দার্জিলিংয়ের পাহাড়ে হোক বা গোটা ডুয়ার্স জুড়ে, বা যে তোমরা নির্মাণ করো, যা ইচ্ছে করো, পাহাড় জুড়ে আনঅথরাইজড কনস্ট্রাকশন। উনি পাগলের প্রলাপ বকতে পারেন, আমি সেই পাগলের প্রলাপকে আবার বলে তার বক্তব্যের প্রচার করতে চাই না। তৃণমূল আর বিজেপির এই যে খেলা, আবার যত নির্বাচন ঘনিয়ে আসবে তারা এই সাজানো খেলাটাকে তারা নিয়ে আসবে, যাতে আপনি মূল ইস্যুগুলো থেকে দূরে সরে। বাংলা শব্দটি কি তৃণমূল কংগ্রেসের পৈতৃক? আরএসএসের মুখ্যমন্ত্রী, আরএসএস তাকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে এই মুহূর্তে রেখেছেন। আমরা পুরীতে জগন্নাথ মন্দিরের স্বরূপে দীঘা জগন্নাথ মন্দির দেখেছি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে মহাকাল মন্দির প্রতিষ্ঠার কথা বলেছেন। একজন মুখ্যমন্ত্রী হয়ে কতটা এটা মানানসই হয় যে তিনি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ধর্মজাতি নির্বিশেষে তিনি মুখ্যমন্ত্রী, কীভাবে তিনি মন্দির মসজিদ গির্জা তৈরি করতে পারেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, একথা ভুলে গেলে চলবে না, তিনি আরএসএসের মুখ্যমন্ত্রী। আরএসএস তাকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে এই মুহূর্তে রেখেছেন, এবং উনি এখানে আরএসএসের কার্যক্রমকে পুরো দস্তুর রূপায়িত করবার জন্য তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি তো একটি প্রশ্ন যদি করি যে গোটা দেশের একটা হিসাব যদি নেওয়া যায়, কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সরকারি টাকায় কটা মন্দির বানিয়েছেন, এই হিসেব নিলে আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিমাণ মন্দির বানিয়েছেন সেই সংখ্যাটা অন্যান্য যে কোনো রাজনৈতিক দলের যারা মুখ্যমন্ত্রী আছেন বা অন্য মন্ত্রী আছেন তাদেরকে ছাড়িয়ে যাবে সরকারি টাকায় মন্দির বানানোর প্রশ্নে। কারণ জগন্নাথ মন্দির এর আগে দেখেছেন, এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় এখানে দুর্গাঙ্গন করার কথা বলেছেন, ওদিকে মহাকালের মন্দির করবার কথা বলছেন। কি বলতে চাইছেন? মানুষ যখন আক্রান্ত, মানুষ যখন দুর্গত, মানুষ যখন সব হারিয়ে ফেলেছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির তৈরির কথা বলে মানুষের এই দারিদ্র্যকে, যন্ত্রণাকে, মানুষের নিরাপত্তাহীনতাকে, মানুষের অসহায়তাকে উনি কি হাতিয়ার করতে চাইছেন? উনি সেটাকে কি উপহাস করতে চাইছেন? আমার বক্তব্য এই জায়গাতেই। প্রথমত, উনি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি অসাংবিধানিক একটি কাজ করছেন, সংবিধান বহির্ভূত একটি কাজ করছেন, এবং সঙ্গে সঙ্গে তিনি যে কাজ করছেন এটা আসলে একটি চরম হিন্দুত্ববাদী কার্যক্রমের একটি অংশ। তিনি উত্তরবঙ্গে বলেছেন ম্যানগ্রোভ বসাতে, তো তিনি কি এবার জলবায়ু পরিবর্তন করবেন উত্তরবঙ্গে? যেমন জলবায়ু পরিবর্তন তো তিনি এবং তার সরকারের আমলে হয়ে গেছে। উনি জবাব দেবেন উত্তরবঙ্গ জুড়ে ওনার আমলে, দার্জিলিংয়ের পাহাড়ে হোক বা গোটা ডুয়ার্স জুড়ে যে বেআইনি নির্মাণ যে ভয়ঙ্করভাবে প্রকৃতির ক্ষতি করছে, পরিবেশের ক্ষতি করছে, তারপরে তিনি জলবায়ুর পরিবর্তন তো করিয়েই দিয়েছেন, ঘটিয়েই দিয়েছেন। তার দায়িত্ব ছিল না রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মন্ত্রী হিসেবে? মুখ্যমন্ত্রী তো তিনি হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টেরও একজন মন্ত্রী, তার দপ্তরের তালিকাভুক্ত একটি ডিপার্টমেন্ট। তাহলে হিল অ্যাফেয়ার্সের বিষয়ে তিনি কি করলেন? আজকে গোটা উত্তরবঙ্গ জুড়ে 2017 সালে পশ্চিমবঙ্গের যে হোমস্টে যে বিধি এবং যার নীতি, যার সরকার ঘোষণা করেছেন, সেই নীতি যদি দেখেন তাহলে দেখবেন সেই নীতি সরাসরিভাবে আমাদের পাহাড়ের পরিবেশ, পাহাড়ের ভূমি, পাহাড়ের বিল্ডিং রুলস, সেই সংক্রান্ত যে সমস্ত আইন, তার সম্পূর্ণভাবে পরিপন্থী এবং অসাংবিধানিকও বটে। সেটা আগামী দিনে নিশ্চিতভাবে আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে
আমরা দেখাতে পারবো, কিন্তু এই অসাংবিধানিক নিয়ম বিধিনিষেধকে তুলে দেওয়া, একেবারে অনিয়ন্ত্রিতভাবে এই নির্মাণ ব্লককে তাদের ছেড়ে দেওয়া যে তোমরা নির্মাণ করো, যা ইচ্ছে করো, পাহাড় জুড়ে আনঅথরাইজ কনস্ট্রাকশন, 11.5 ফুট উচ্চতার ওখানে একটা সিলিং দেওয়া আছে, ওর উপর যায় না বাড়ি নিয়ম অনুযায়ী, সব জায়গায় সেটা যাতে ভায়োলেট হতে পারে তার বন্দোবস্ত করা তার সরকারের আমলেই হয়েছে। এবং এটা সম্পূর্ণভাবে কিছু দুর্নীতিগ্রস্ত আমলা, কিছু কর্পোরেট এবং তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব, মুখ্যমন্ত্রী এবং আরও কয়েকজন প্রাক্তন আমলাও আছেন এতে, এই গোটা পরিবেশ ধ্বংস করার জন্য। তাদের নামগুলোই কিন্তু উঠে আসবে যদি প্রকৃত অর্থে একটা নিরপেক্ষ তদন্ত আমরা করতে পারি যে কার জন্য পশ্চিমবাংলার জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, ক্লাইমেট চেঞ্জ আজকে পশ্চিমবঙ্গকে রীতিমতন একটা আমাদের ভবিষ্যৎকে প্রশ্নের সামনে ঠেলে দিচ্ছে। তারপরেও দাদা একটা প্রশ্ন আসছে যে একটু ন্যূনতম শিক্ষা থাকলেও যে কেউ বলতে পারে উত্তরবঙ্গে ম্যানগ্রোভ বসানো সম্ভব নয়। মুখ্যমন্ত্রী কি সেই ন্যূনতম শিক্ষা? আমি আবারও বললাম, উনি পাগলের প্রলাপ বকতে পারেন, আমি সেই পাগলের প্রলাপকে আবার বলে তার বক্তব্যের প্রচার করতে চাই না। উনি চান, এটা হচ্ছে খুব মনে রাখবেন যারা দক্ষিণপন্থী রাজনীতি করে, বিশেষত এইরকম একটা উগ্র দক্ষিণপন্থী রাজনীতি করে, সেখানে এই শক দেওয়া, শক থেরাপি একটা খুব ইন্টারেস্টিং থেরাপি তারা দিয়ে যান, এবং সেই শক থেরাপিতে এমন কিছু কথা তারা বলেন সেটা দেখে আপনার মনে হবে যে মানুষটি কোনো ডিমেনশিয়াতে ভুগছেন না অন্য কিছুতে ভুগছেন, নাকি আগে কিছু বক্তব্য রেখেছিলেন এখন অন্য বক্তব্য রাখছেন, কেন রাখছেন। এই যে কথাটা, মানুষটা যুক্তিসঙ্গত কথা বলছেন তো, আপনি দেখবেন এরা বেশিরভাগই যুক্তিসঙ্গত কথা বলেন না। কেউ যখন বলেছিলেন গরুর দুধে সোনা পাওয়া যায়, তা সেই কথাটা কি খুব যুক্তিসঙ্গত মনে হয়েছিল? কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের রাজনীতিতে আমরা নিজেরাই এগুলো আমাদের আলোচনার মধ্যে এনে ফেলে এটাকেই হেডলাইন করে দিই। আসলে যেগুলো হেডলাইনে থাকার কথা সেটা হেডলাইনে যায় না, সেটা বটম লাইনেও থাকে না, সেটা আস্তে আস্তে বিলীন হয়ে যায় সংবাদ থেকে। আর যেটা হেডলাইনে থাকার নয় সেটা হেডলাইনে উঠে আসে। ফলে কে নেতা কী বক্তৃতা করলো আর কে নেতা কী বললো তার উপরে আমরা আমাদের এই তর্কটাকে জিইয়ে রাখি। দাদা একটা সিরিয়াস বিষয় যেটা সামনে এসছে, আমরা নির্বাচনের সময় বিভিন্ন রকম অশান্তি দেখেছি, নির্বাচনের পরেও দেখেছি, এমনকি নির্বাচনের যে জয়যাত্রা সেখানেও আমরা দেখেছি তামান্নার মতো একটা ছোট্ট মেয়েকে খুন হয়ে যেতে দেখেছি আমরা। তার পরবর্তীতে আরেকটা নতুন বিষয় উঠে আসছে এবার, যে ভোটার তালিকা সংশোধন, সেই ভোটার তালিকায় বিএলওদের গান পয়েন্টে রেখে তাদের শাসানো হচ্ছে। খিদিরপুর, আপনার গুলশান কলোনি, এই সমস্ত এলাকায় প্রচণ্ডভাবে এই অভিযোগগুলো উঠে আসছে। তবে এই অভিযোগ যদি থাকে তাহলে অভিযোগের ক্ষেত্রে যারা অভিযোগ করছেন, আমার ধারণা এগুলো নির্বাচন কমিশনের দেখার দরকার। নির্বাচন কমিশন এখানে এসআইআর করতে আসছেন, এসআইআর উনি করবেন, সেখানে কোন ভোটারের নাম উঠবে কোন ভোটারের নাম বাদ যাবে, এটা সম্পূর্ণভাবে তাদের একটি প্রক্রিয়া। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এই প্রক্রিয়াটাকে নির্বাচন কমিশন নিজেই এটাকে রাজনৈতিক একটা প্রক্রিয়ায় নিয়ে গেছেন। কারণ যেখানে আমরা দেখছি যে কোনো সমালোচনা হলেই নির্বাচন কমিশন রাজনৈতিক দলের মতন তারাও সাংবাদিক সম্মেলন করে দিচ্ছেন। ফলে এই পরিস্থিতিটা তৈরি হয়ে গেছে। আর আমরা তো এটা বলেই আসছিলাম যে পশ্চিমবঙ্গে তো যারা সরকার চালান, নির্বাচন কমিশন সম্পর্কে এদের দৃষ্টিভঙ্গি আর দিল্লিতে যারা সরকার চালান নির্বাচন কমিশন সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি, তার মধ্যে খুব একটা ফারাক কিছু নেই। কেন নেই? তোমার মনে থাকার কথা যে 2015 সালে তখন এই ভোট হয়েছিল, মনে আছে? বিভিন্ন পুরসভার ভোট হচ্ছিল, তার মধ্যে বিধাননগর পুরসভার ভোট হয়েছিল। সেই বিধাননগর পুরসভার ভোটে ব্যাপক রিগিং, ব্যাপক ছাপ্পা, ব্যাপক আক্রমণ সাধারণ ভোটারদের উপরে বিধাননগরে এটা ঘটে। এবং তারপর যখন বিরোধীরা মিলে দাবি তোলেন যে ওখানে পুনর্নির্বাচন করতে হবে কিছু বুথে, তখনই দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল রাজ্য নির্বাচন আধিকারিকের কাছে পৌঁছান, কমিশনের কাছে পৌঁছান, এবং তার কিছুক্ষণের মধ্যেই তৎকালীন রাজ্য নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশন রাজ্যের সুশান্ত রঞ্জন উপাধ্যায়, তিনি পদত্যাগ করেন। পরবর্তী সময় দেখা যায় সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত প্রাণী আলাপন বন্দ্যোপাধ্যায়, তাকে তখন ভুটানে বেড়াতে গেছিলেন, তখন উনি চাকরিতে ছিলেন, তাকে এনে নির্বাচন কমিশন হিসেবে নিয়োগ করা হয় যাতে তিনি তাড়াতাড়ি রেজাল্টটা ঘোষণা করতে পারেন। এটা তো নির্বাচন কমিশন সম্পর্কে তৃণমূল কংগ্রেসেরও দৃষ্টিভঙ্গি। এখন সেই আপনি আচরি ধর্ম অপরে শিখাও, এই কথাটা তারা মনে রাখেন না। রাজনীতিতে এখনও এটা মনে
থাকছে না অনেকেরই। এটা আসলে তৃণমূল কংগ্রেসের ভ্রান্তি যে তারা মনে করে থাকেন যে মানুষ এগুলো মনে রাখছে না। মানুষ এগুলো জানেন কোনটা কার কাজ আর কে কী করে। ফলে এসআইআর নিয়ে যে ঘটনা তৃণমূল কংগ্রেস ঘটাতে চাইছে, আমি বলবো এইখানটাতে আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা সতর্ক থাকুন। আপনারা কোন ডকুমেন্ট দিচ্ছেন, কী ডকুমেন্ট দিচ্ছেন, নাম তোলা আর নাম বাদ দেওয়া, এটাই তো এসআইআরের কাজ। এর বাইরে তো এসআইআর নিয়ে চিন্তিত হবার কারণ নেই। যদি অন্য কোনোভাবে কারুর ঝুলিতে অন্য বিড়াল থাকে, যদি সেই বিড়াল তারা বার করার চেষ্টা করতে চায়, ভুলে যাবেন না পশ্চিমবাংলার বুকে আমরা বামপন্থীরা এখনও পর্যন্ত আছি। আমরা আপনাদের একজন মানুষকেও, যিনি আমাদের দেশে রয়েছেন, তাকে আমরা নির্বিচারে ওই 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 ভয়ঙ্কর আইনের শিকার হতে দেব না। দাদা, যেখানে বলাই হয়েছে আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র, সেটির উপর ভিত্তি করে এই যে ভোটারের তালিকা, সেখানে নাম সংশোধন করার জন্য রীতিমতো বিএলওরা অভিযোগ করছেন যে আমাদের গান পয়েন্টে ভয় দেখিয়ে এটা করতে বলা হচ্ছে। এটা কোন ধরনের বেআইনি কাজ হচ্ছে? কোন রাজ্যে আছে? বিএলওরাই অভিযোগ করছেন, কোন রাজ্যে আছি কথাটা আমাকে না জিজ্ঞেস করে কেন্দ্রীয় সরকারকে জিজ্ঞেস করা ভালো। এত বড় বড় লেকচার তারা দিচ্ছেন। তারা পশ্চিমবাংলার বুকে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে তার তদন্ত দিতে পারছেন কি? যদি বিএলওরা চাপের মুখে কাজ করে থাকেন আর সেই অভিযোগ যদি নির্বাচন কমিশনের কাছে থাকে, নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছেন না কেন? আমরা দুবার বা তিনবার এই ঘটনা ঘটলো, মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের বিরুদ্ধে বক্তব্য রেখে যাচ্ছেন, চিফ সেক্রেটারি যাচ্ছেন, তিনি গিয়ে ম্যানেজ করে চলে আসছেন। নির্বাচন কমিশন কি করছেন? বুড়ো আঙুল চুষছেন। যা খুশি বলে যাবে নির্বাচন কমিশন সহ্য করবেন? তাহলে আমার বক্তব্যটা আসলে একটা সাজানো উন্নত মানের একটা নাটক, তার একটা অঙ্ক চলছে। সেই অঙ্কের মধ্যে এখন আমরা দেখছি তৃণমূল আর বিজেপির এই যে খেলা, আবার যত নির্বাচন ঘনিয়ে আসবে তারা এই সাজানো খেলাটাকে তারা নিয়ে আসবে, যাতে আপনি মূল ইস্যুগুলো থেকে দূরে সরে যান। স্কুলে টিচার নেই, কলেজে ছাত্র নেই, পাড়ায় পাড়ায় মেয়েদের নিরাপত্তা নেই, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা নেই 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 তার রাজত্ব চলছে। এই নেইয়ের মাঝখানে তো আপনাকে বিকল্প রাজনীতির খোঁজ করতে হবে। ফলে যারা ইনসব তথাকথিত এই মুখ বদলে দিয়ে সব কিছু হয়ে যাবে, মমতা হাঁটাও বাংলা বাঁচাও, না, মমতা তো হাঁটবেই। মমতা বাংলার উন্নয়নের প্রশ্নে একটা বড় বাধা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বাংলার উন্নয়ন প্রকৃত অর্থে করতে গেলে বাংলার ভবিষ্যৎটা ঠিক করে ভাবতে হবে। আর বাংলার ভবিষ্যৎ যে বিজেপির মতন একটা দলে যাতে সুরক্ষিত হতে পারে না, সেটাও পরিষ্কার হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। কারণ দেখুন, তফাৎটা বা লড়াইটা হচ্ছে নীতির, নেতার মুখের নয়। আবারও বলছি, যদি তৃণমূল কংগ্রেসের নীতির পরিবর্তন তারা করেন, তাহলে প্রশ্নটা অন্যরকম। তৃণমূল কংগ্রেস কোনো জায়গায় নীতির পরিবর্তনের কথা তারা বলছেন না। এই যে আপনি দেখছেন যে প্রাকৃতিক সম্পদকে ধ্বংস করা, অরণ্য সম্পদকে ধ্বংস করা, পার্বত্য সম্পদকে ধ্বংস করা, আমাদের ক্লাইমেট চেঞ্জকে আরও প্রভাবিত করবার জন্য একটা পরিবেশ তৈরি করে দেওয়া, মিউনিসিপ্যাল আইনগুলোকে পদদলিত করা প্রত্যেক মুহূর্তে, বিল্ডিং কনস্ট্রাকশনের প্রশ্নে বলুন। আজকে কেন পাহাড়ে, এটা আমি বলছিলাম যে পাহাড় ইজ দি সিগনেচার অফ আওয়ার ফ্রিডম, হিমালয়, এটা পণ্ডিত নেহেরু তার বইতে তিনি বলেছেন। অর্থাৎ তার পাহাড়ের সাথে আমাদের জিও পলিটিক্যাল এক্সিস্টেন্সেরও একটা বড় ভূমিকা রয়েছে। তা আমাদের দেশকে বাঁচানোর একটা অন্যতম লক্ষ্য হওয়া উচিত আমাদের হিমালয়কে বাঁচানো। আজকে হিমালয়ে যদি এই পরিস্থিতি তৈরি হয়, দার্জিলিংয়ের মতন একটি শহর, যে দার্জিলিংকে কেন্দ্র করে এত আন্তর্জাতিক মানের চর্চা, এত আন্তর্জাতিক দৃষ্টি যে দার্জিলিংয়ের উপর, সেই দার্জিলিংয়ের যখন দেখা যায় যে পরিবেশটা বিঘ্নিত হয়, এটা যদি আমরা ভুলে যাই যে দার্জিলিংয়ে ঘটনা ঘটলো, আমরা কিছু ত্রাণ দিয়ে দিলাম, কিছুদিনের জন্য এটা মিটে গেল, বা ডুয়ার্স ভেসে গেছে, আজকে আমাদের কাছে আসবে না। এটা মনে রাখবেন যে শুধুমাত্র তো পাহাড় নয়, পাহাড়, নদী, নালা, খাল, বিল, সমুদ্র, এই যে গোটা প্রক্রিয়াটা, কোথায় ম্যানগ্রোভ লাগাতে হবে আর কোথায় পাহাড়ের গোড়ায় চা গাছ লাগালে জল আটকায়, এটা তো বোঝার দরকার। যে পাহাড়ি নদীতে কোন গাছ থাকে আর কোন গাছ ওখানে মাটিকে আঁকড়ে রাখে সুন্দরবনে, তো যে কোনো বাচ্চা ছেলেও বলতে পারবে। তাই ইচ্ছে করে উনি ভুল কথা বলে যাচ্ছেন, বাজার গরম করছেন। দাদা, একদিকে যখন আমরা দেখছি বাংলার যুবক যুবতী চাকরি হারিয়ে রাস্তায় বসে আছে, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে ডিজিটাল যোদ্ধা বলছেন, সেখানে থামেননি, রীতিমতো পোর্টাল খুলে নাম নথিভুক্ত করে চলেছেন। এটা কতটা? শুধু ডিজিটাল যোদ্ধা বা পোর্টাল খুলে নাম নথিভুক্ত করা না, এটাই
আজকের যারা ডিজিটাল সাংবাদিক তাদেরকে বলবো আরেকটু খতিয়ে দেখার জন্য। পুরোটা একবার বলুন তো কী করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? ডিজিটাল যোদ্ধা কিসের ডিজিটাল যোদ্ধা বলুন তো? তৃণমূলে না, তৃণমূল উনি বলেননি, ভুলটা ওখানেই করেছেন। বাংলা বাংলা শব্দটা কি কারুর পৈতৃক? বাংলা শব্দটাকে ব্যবহার করে উনি ভোট বৈতরণী পেরোনোর চেষ্টা করছেন। বাংলা শব্দটা কোনো রাজনৈতিক দল তার রাজনৈতিক কারণে ব্যবহার করতে পারেন, এটা কি রাজ্য সরকারের যে লোগো বিশ্ব বাংলা, যে ট্রেড নেম, তার ভায়োলেশন নয়? দাদা কতটা যুক্তিসঙ্গত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই ডিজিটাল পোর্টাল খুলে বাংলাতে? আপত্তিটাই হচ্ছে এই বাংলা শব্দটা ব্যবহার করার জন্য। এই আগের নির্বাচনে তৃণমূল কংগ্রেস করিয়েছিল। বাংলা শব্দটি কি তৃণমূল কংগ্রেসের পৈতৃক? তৃণমূল কংগ্রেস একা বাংলা ভাষা তার ইজারা নিয়েছে? যদি ইজারা নিয়ে থাকে তৃণমূল কংগ্রেস আমাকে বলুক যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তাদের আমলে বাংলার সঙ্গে খাপ খায় না এমন সংস্কৃতি কিভাবে ছড়িয়ে পড়ছে, সেটা আপনি আমার কথাতে ভরসা না রাখলেও চলবে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আসুন। তিনি গত কয়েকদিন ধরে কী ধরনের কথা বলেছেন, কী ধরনের মন্তব্য করেছেন। ভবানীপুরে কারা আসছে বহিরাগত, কি ভবানীপুরের সেই কথা উনি কাকে বহিরাগত বলতে চাইছেন? উনি যদি এইভাবে ডিমার্কেশন করতে চান তাহলে আমি আবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালকের যে ভাষণ অনলাইনে, সেটা আপনি যদি শোনেন আপনি দেখবেন খুব স্পষ্ট বার্তা। ওখানে উনি বলছেন যারা বাংলা বলতে পারে না, সবাই কি বাংলা বলতে পারে? চেষ্টা করতে পারে। তাহলে কাদেরকে উনি আলাদা করতে চাইছেন? উনি আগুন লাগাতে চাইছেন, মানুষে মানুষে ভেদ করতে চাইছেন, ভাষাগত প্রভেদ করাতে চাইছেন। আমি এই কথাই বলবো যে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আমার এখানে হাওড়া শিবপুরে একজন তৃণমূলের এমএলএ গত কয়েকদিন আগে বিজয় সম্মেলনী করেছেন, সেখানকার একটা ভিডিও সংবাদ মাধ্যমেই আমি দেখলাম। সেখানে উনি বক্তৃতা করতে গিয়ে বিজয় সম্মেলনীতে বলছেন যে বিরোধীদের বিরুদ্ধে বদলা হয়ে যাবে। যিনি বলছেন তিনি মনোজ তিওয়ারি। আমি তার সারনেম কি সেটা দেখে তিনি বাংলার মানুষ কি বাংলার মানুষ নয় ওই কথা বলার লোক নই। সেটা তোমরা সবাই জানো যে আমি অন্ততপক্ষে ওইগুলোর উপরে কার সারনেম তিওয়ারি, তিনি বাঙালি কি বাঙালি নন, আমার কাছে ওটা বড় প্রশ্ন নয়। কিন্তু অন্ততপক্ষে বিধায়ক মনোজ তিওয়ারির এই ধরনের কথা বিজয় সম্মেলনী অনুষ্ঠানে শোনার পর আমারও মনে হয়েছে যে বিধায়ক মনোজ তিওয়ারির বোধহয় বাংলার সংস্কৃতি সম্পর্কে সম্যক ধারণা নেই। কেন সম্যক ধারণা নেই? কারণ বাংলার সংস্কৃতিতে আমরা দেখেছি বিজয় সম্মেলনীর অনুষ্ঠানটা একটা মিলন ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়। এখানে সবাই সবাইকে কাছে টেনে নেয়, ওই অনুষ্ঠান থেকে কেউ কাউকে আঘাত করে না। আমরা তো দেখেছি বিজয়ের সম্মেলনী বা বিজয়ের পর মানুষ মানুষের সাথে যখন দেখা হয় তখন সেই মানুষের ধর্ম কি, রাজনীতি কি, বর্ণ কি, সে কি বিশ্বাস করে, সে কি জামা কাপড় পরে, আমরা খেয়াল করি? ঈদ মিলনের সময় আমরা খেয়াল করি? আমাদের উৎসব তো সবার। উনি সেই উৎসবের শেষে অনুষ্ঠান এইরকম চরম বিভাজনের বার্তা, বিদ্বেষের কথা বলছেন। কংগ্রেসের যোদ্ধাদের, বাংলার যোদ্ধা দেখবেন না, বাংলার সংস্কৃতি শুধুমাত্র এই বাংলা রসগোল্লার হাঁড়ি আর ওই ভালো মাঞ্জা দেওয়া ধুতি, বাংলার সংস্কৃতি বাংলার মানুষের জীবন বোধ, মানুষের চেতনা চেষ্টা করা। সেটা দেখতে পাও তৃণমূল কংগ্রেসের ধরনের সংস্কৃতি তারা নিয়ে এসেছে, সেটা সাথে কোনোদিন খাপ খায়? একজন তিনি শুধু নয়, রাজনৈতিক কর্মী, তৃণমূল ছাত্র পরিষদ
তার ইউনিয়নের ছেলেদের দ্বারা ইউনিয়ন রুমের ভাববো না সংস্কৃতি নিয়ে আসছেন। সংস্কৃতি তো ওই বাংলা বলে হয় না, তৈরি হয় সংস্কৃতির যে বুনিয়াদগুলো আছে, যে অর্থনৈতিক আছে, হয় সেটা থাকার জন্য অথবা তার বিরুদ্ধে, মাঝামাঝি হয় না। আপনি বলছেন বাংলার সংস্কৃতি নিয়ে, আমি আপনাকে এই যে ভাটপাড়ায় তৃণমূল নেতা আপনারা সিং একজন বাংলা কংগ্রেসের নেতা বিকাশ বসু হত্যাকাণ্ডের অন্যতম আসামি ছিলেন। বিকাশ বসু তিনি বিধায়ক, জিজ্ঞেস করবে না কে বাংলার সংস্কৃতি করবেন অর্জুন সিং? কিন্তু একবারও বলছি না অর্জুন সিং বা উনি কিরম বলেন তার উপরে দাঁড়িয়ে আমি একবারও, কিন্তু উনি কি বলেন তার উপরে। বাংলার সংস্কৃতি তো অমিতাভ বচ্চন, তিনি তো বাঙালি নন, কেউ তো আমরা বলছি না উনি বাংলা না। অর্জুন সিংকে কেন বলছি উনি বাংলা না? সেই জন্য কি তাহলে লোক দেখানো যে এটা দেখিয়ে শুধুমাত্র ভোটের ব্যবসার বৈতরণী পার করছে, বৈতরণী আর পেরোবে না, বৈতরণী পার করছে, ভোটের বৈতরণী আর পার করতে হবে না, পারবে না বলছে, ভোটের বৈতরণী পার করতে হবে না বাংলা স্লোগানকে দিয়ে, এটা ব্যবসার বৈতরণী পার হচ্ছে। মনে আছে আপনাদের যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, তার বিরুদ্ধে এই রাজ্য সরকারের পক্ষ থেকে বিশ্ব বাংলার লোগোর আবেদন করবার জন্য তার বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়েছিল যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় 30 বিহার ডিস্ট্রিক্টের, তিনি অন্যায়ভাবে খারাপ উদ্দেশ্যে রাজ্য সরকারের লোগোকে রেজিস্টার করবার জন্য আবেদন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলের অ্যাপ্লিকেশন লাগবে, পরের দিন দেখিয়ে দেবো। তৃণমূলের বিরুদ্ধে গিয়ে এই কাজ করছে। বাংলা শব্দটাকে ব্যবহার করে ব্যবসা করে যাওয়ার নাম তৃণমূল কংগ্রেস। আচারের শিশি থেকে শুরু করে ভোটের প্রচারের ক্যাপশন পর্যন্ত সবেতেই বাংলা কথাটার ব্যবহার তারা করবে। আমি আবার বললাম, এই বাংলা কথার এই সাধারণ ব্যবহার করার থেকে সমস্ত রাজনৈতিক দলকে বন্ধ করতে হবে। বাংলা কথা, বাংলা শব্দটা কারোর পৈতৃক নয়, কোনো রাজনৈতিক দলের পৈতৃক নয়।